বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা লিঙ্কিং ভার্ব নিয়ে আলোচনা করব। তোমরা খেয়াল করো, বি ভার্ব অর্থাৎ বি, ওয়াজ, বিন, এম, ইজ, আর এই ভার্বগুলা বি ভার্বের ভিতর যা পড়ে, ওয়াজের সাথে আবার ওয়ারও আছে এই ভার্বগুলা। আর এই যে এখানে যে লিস্টে আছে বিকাম, অ্যাপিয়ার, রিমেইন, গো, সিম, টেস্ট, লুক, ফিল, রিজেম্বল, সাউন্ড, স্টে, স্মেল, টার্ন, রান, এই ভার্বগুলা যখন এটা সাবজেক্টের সাথে অর্থাৎ সাবজেক্টের সাথে অ্যাডজেক্টিভের একটা লিঙ্ক করে, ওই সময় যে মনে করো তোমার লিঙ্কিং ভার্ব হয়। অর্থাৎ আমরা সাধারণত জানি যে ভার্বের সাথে মডিফায়ার হিসেবে বসে অ্যাডভার্ব, কিন্তু লিঙ্কিং ভার্বের সাথে বসে অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমি লিঙ্কিং ভার্ব সম্পর্কে অনেকে তোমরা জানো, তারপরেও একটু সহজ হওয়ার জন্য আর একটু ভেঙে বলি। যেমন মনে করো আই অ্যাম ডবল পি ওয়াই হ্যাপি। তো এখানে আই এটার সাথে হ্যাপি, অর্থাৎ হ্যাপি যে আয়ও সে, ঠিক আছে, এটার কিন্তু এটা মিলে যাচ্ছে, খেয়াল করছ? তাহলে মাঝখানের ভার্বটা কি? লিঙ্কিং ভার্ব। এটা হলো বি ভার্ব, যেটা একটা লিঙ্কিং ভার্ব। আচ্ছা, এখন অন্যান্য ভার্বগুলো কেমনে কি? এখানে খেয়াল করে দেখো, দ্য ফ্লাওয়ার্স স্মেল সুইট। এই সুইট শব্দটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, আর দ্য ফ্লাওয়ার্সকেই কিন্তু এটা বোঝাচ্ছে, ফ্লাওয়ার্সের গুণটাই বোঝাচ্ছে। আচ্ছা, এখন সহজে মানে কোনটা লিঙ্কিং ভার্ব কোনটা লিঙ্কিং ভার্ব না, এটা এমনিতে বোঝা যায়, অ্যাডজেক্টিভগুলো বোঝা যায়। তারপরেও যদি মানে তোমার চিনতে অসুবিধা হয়, তারপরে তোমরা হচ্ছে একটা সহজ একটা ব্যাপার তোমরা অ্যাপ্লাই করতে পারো। যে মনে করো তোমরা করবা কি, সাবজেক্ট এবং ভার্বের পরের শব্দটার মাঝখানে করবা। মনে করো এই স্মেল শব্দটা নাই, ঠিক আছে, আমি এটাকে মুছে দিলাম। এখানে আমি বি ভার্ব যোগ করব, দ্য ফ্লাওয়ার্স, তাহলে কি হবে? আর বি ভার্ব যুক্ত করলাম। এখন দেখো তো, দ্য ফ্লাওয়ার্স আর সুইট। এখন হয়তোবা হুবহু অর্থটা মিলবে না, কিন্তু বাক্যটার যে ভাব অর্থ সেটা ঠিক আছে না? যে ফুলগুলো কি মিষ্টি, হয়তো এখানে যে অর্থটা ছিল যে ফ্লাওয়ার্স স্মেল সুইট, মানে ফুলের গন্ধ মিষ্টি, ফুলগুলোর গন্ধ মিষ্টি বা ফুলগুলো মিষ্টি গন্ধ দিচ্ছে, এরকম। তো সেখানে আমি যদি ইজও ব্যবহার করি, তাহলে একটা জিনিস খেয়াল করো, অর্থ পুরোপুরি না মিললেও এই ভাবটা কিন্তু মিলতেছে, যে দ্য ফ্লাওয়ার্স আর সুইট। তো এই ব্যাপারটা তোমরা খেয়াল রাখতে পারো, তাহলে তোমরা লিঙ্কিং ভার্বটা সহজে চিনতে পারো। তো এখানে আমরা দেখি তারা কি লিখছে। যে সকল ভার্ব এক ও অভিন্ন সাবজেক্ট এবং অবজেক্টকে লিঙ্ক মানে সংযুক্ত করে বা এদের মধ্যে সম্পর্ক স্থাপন করে, সেই সকল ভার্বকে লিঙ্কিং, কপুলেটিভ, তারপরে এই ভার্ব বলে আর কি। মানে এখন ব্যাপার হলো যে সম্পর্কটা কিভাবে স্থাপন করবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, যে একটা স্ট্রাকচার আমরা একটু আগেই আমরা বাক্য থেকে সহজে বুঝতে পারি, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এখন ব্যাপার হলো যে
এই যে লিঙ্কিং ভার্বটা, এটা তোমরা যারা সাফিক্স প্রেফিক্স করো বা উইথগুলো উইদাউটগুলো করো, মানে যখন করো ওই সময় কিন্তু খুব কাজে লাগে। অর্থাৎ লিঙ্কিং ভার্বটা চিনতে পারলে তখন কিন্তু সাফিক্স প্রেফিক্সে তোমরা কী বসাবা এটা কিন্তু বুঝতে পারো সহজে। ওটা ওই আলোচনায় দেখানো হবে। তো এখন তোমরা খেয়াল করো, উদাহরণ দিছে শি ওয়েন্ট ক্রেজি, এখানে ওয়েন্টটি একটি লিঙ্কিং ভার্ব। শি ওয়েন্ট টু কলেজ, এখানে ওয়েন্ট কিন্তু লিঙ্কিং ভার্ব না। কেন? কারণ শি ওয়েন্ট ক্রেজি, এখানে তুমি যদি দাও শি ওয়াজ ক্রেজি, তাহলে দেখো বাক্যটা কিন্তু সঠিক হয়ে যাচ্ছে। অর্থ যাই মিলুক, মানে ভাবের দিক থেকে বিবেচনা করলে বোঝা যায় যে অর্থ ঠিক আছে। আর মনে করো তোমার স্ট্রাকচার বিবেচনা করলে বাক্যটা কিন্তু হয়ে যায়। কিন্তু তুমি যদি মানে শি ওয়েন্ট টু কলেজ, সে কলেজে গিয়েছিল, এখানে যদি তুমি দাও শি ওয়াজ কলেজ, তাহলে কি হবে? কারণ শি ওয়াজ কলেজ মানে সে কলেজ হয়ে গেছিলো, এটা কি একটা হাস্যকর ব্যাপার হয়ে যায় না? তো এখন ব্যাপার হলো যে যখন তোমার মানে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপর মনে করো অ্যাডজেক্টিভ থাকবে, এবং সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভের ভিতরে যে সুন্দর লিঙ্কটা স্থাপন হবে, ঠিক আছে, তখন তুমি বুঝবা যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একই ভার্ব যদি এইরকম না হয়, অর্থাৎ মনে করো ভার্ব আছে পরে অবজেক্ট আছে, সেটা অ্যাডজেক্টিভ না। আবার তুমি এখানে মনে করো বি ভার্ব ব্যবহার করার পরে সেটা কোনো দিক দিয়ে মিলতেছেই না, তাহলে ওটা লিঙ্কিং ভার্ব না। যেমন বুঝতেই পারছো, শি ওয়েন্ট টু কলেজ, সে কলেজে গিয়েছিল, এখানে তুমি যদি দাও যে শি ইজ কলেজ, তাহলে কি হবে? তো কখনোই কিন্তু হবে না। আচ্ছা, প্রথম সেন্টেন্সটিতে শি এবং ক্রেজি একই ব্যক্তিকে নির্দেশ করছে, অর্থাৎ যে মহিলাটি ক্রেজি সেই শি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে যে মহিলাটা ক্রেজি সেই কিন্তু শি, যে মহিলাটা ক্রেজি সেই কিন্তু শি। এখানে দেখো সুন্দর করে তারা মানে বোঝাই দিচ্ছে, এই জায়গাটা লক্ষ্য করো। দ্বিতীয়টাতে শি এবং কলেজ কিন্তু একই ব্যক্তি না, এটা বললে কিন্তু হাসাহাসি শুরু করবে মানুষ। তো তোমরা লিঙ্কিং ভার্ব সম্পর্কে আশা করি বুঝতে পারছো। আর এটাও বুঝতে পারছো যে এই অধ্যায়ে কেন দিছে, কারণ অ্যাডজেক্টিভের সাথে এর সম্পর্ক তাই। অ্যাডজেক্টিভ যেখানে আমরা বসাবো সেখানে লিঙ্কিং ভার্বও থাকে অনেক সময়, সেজন্যই মূলত দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে মূল কথা আমরা দেখি। এখানে আছে লিঙ্কিং ভার্বের ব্যবহার, সেখানে যে মূল কথা আছে, সেন্টেন্সটিতে ভার্বটি লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হলে এর পরবর্তী ওয়ার্ডটি অ্যাডভার্ব হবে না, অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। আমি যেটা বললাম একটু আগে, এটা মাথায় রাখবা। যদি লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে পরবর্তী ওয়ার্ডটি কি হবে না? অ্যাডভার্ব হবে না, হবে কি? অ্যাডজেক্টিভ। যেমন মেরি ফিলস ব্যাড অ্যাবাউট হার টেস্ট গ্রেট, এখানে খেয়াল করে দেখো মেরির পরে কি আছে? ব্যাড আছে, ঠিক আছে। আচ্ছা, লুসি উইল লুক রেডিয়েন্ট, তো লুসির সাথে কী আছে? রেডিয়েন্ট আছে। দ্য ফ্লাওয়ার্স স্মেল সুইট, এখানে হচ্ছে ফ্লাওয়ার্সের পরে কী আছে? সুইট আছে, মানে অ্যাডজেক্টিভ আছে। কিন্তু ব্যতিক্রম কিছু আছে, মনে করো এই যে ভার্বগুলা, যে বি ভার্ব, তারপরে বিকাম, তারপর রিমেইন, এরা অ্যাডজেক্টিভ ছাড়া নাউন বা নাউন ফ্রেজকেও গ্রহণ করতে পারে। মানে এই যে ভার্বগুলো আছে এরা থাকলেই যে পরেরটা অ্যাডজেক্টিভ হবে ব্যাপারটা তেমন না। এরপরে কি কি হতে পারে? নাউন বা নাউন ফ্রেজ। খেয়াল করে দেখো, দে রিমেইন্ড স্যাড, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। তারপরে রিমেইন্ড চেয়ারম্যান, এখানে কিন্তু নাউন হিসেবে ব্যবহার হয়েছে। তারপর চিলড্রেন অফেন বিকাম বোর্ড, এখানে কিন্তু আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আবার এখানে দেখো ক্লাস রিপ্রেজেন্টেটিভ, এটা কিন্তু ক্লাস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ নাউন ফ্রেজ হিসাবে ব্যবহার হয়েছে। আচ্ছা, এখন তারপরে আমরা আমরা খেয়াল রাখবো যে যখন আমরা কাজ করতে যাব তখন হয়তো বা মানে মুখস্থ যে বিদ্যাটা থাকবে আমাদের, সেটা অনুযায়ী যে মানে পরবর্তীতে ডাইরেক্ট অ্যাডজেক্টিভ দিয়ে দেবো এরকম কিন্তু করলে হবে না। আমাদের এই তিনটা ভার্বের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এরা কি কি জিনিস নেয়, নাউন বা নাউন ফ্রেজকেও গ্রহণ করে। আচ্ছা, পরে আমরা দেখি ফিল, লুক, স্মেল, টেস্ট, এরা ট্রানজিটিভ ভার্ব হিসাবেও ব্যবহৃত হতে পারে, কিন্তু এবং বস্তুবাচক
অবজেক্ট অর্থাৎ যেটাকে ডাইরেক্ট অবজেক্ট বলে সেটা গ্রহণ করতে পারে, তখন এদের পরে অ্যাডজেক্টিভ হয় না, বরং অ্যাডভার্ব হবে, এবং এদেরকে এই পরিস্থিতিতে লিঙ্কিং ভার্ব বলা যাবে না। আমরা তো বুঝেই ফেলছি যে ভার্বগুলা মনে করো তোমার অ্যাডজেক্টিভ না হয়ে বস্তুবাচক বা অন্য অবজেক্ট গ্রহণ করে তারপর অ্যাডভার্বও হবে, তো সে পরবর্তীতে সেটাকে তো আমরা তখন লিঙ্কিং ভার্ব বলবো না। লিঙ্কিং ভার্ব কখন বলবো? যখন তারপরে অ্যাডজেক্টিভ থাকবে তখনই তো বলবো, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো, দ্য ডক্টর ফেল্ট দ্য লেগ কেয়ারফুলি। এখানে খেয়াল করে দেখো, কেয়ারফুলি শব্দটা অ্যাডভার্ব হয়েছে। তো বুঝতেই পারছো, পুরো বাক্যটা আমি আর পড়তে যাচ্ছি না। আর অ্যাডভার্ব হওয়ার কারণে কিন্তু লিঙ্কিং ভার্ব হয় না, এটা মাথায় রাখতে হবে। এরপরে মাইক ফেল্ট এক্সটাটিক, এখানে কিন্তু লিঙ্কিং ভার্ব হয়েছে, ঠিক আছে? কারণ এই দেখো অ্যাডজেক্টিভ হওয়ার কারণে, কিন্তু এখানে কিন্তু সেটা হয় নাই। দেখো প্রফেসর ইনগেলস লুকড অ্যাট দ্য এক্সামিনিস হ্যাপিলি, এখানে কিন্তু দেখো এটা দ্য এক্সামিনিস, এটা কোনো অ্যাডজেক্টিভও না, আর হ্যাপিলি কোনো অ্যাডজেক্টিভ না। এটা হচ্ছে কি, এটা তোমার হচ্ছে নাউন, আর এটা হচ্ছে অ্যাডভার্ব, এডিভি। আচ্ছা, তাহলে বুঝতে পারছো যে এটা লিঙ্কিং ভার্ব নয়, তাই অ্যাডভার্ব হয়েছে হ্যাপিলি। আচ্ছা, আর লাস্টের জিনিসটা আসলে এটা মানুষ একটু কমন সেন্স থাকলে বোঝা যায়। তারপরেও আসলে আমি সত্যি কথা বলতে আমিও প্রথম দিকে লিঙ্কিং ভার্ব তো আগে বুঝতাম না, সে সময় যে কমন সেন্স কাজে লাগায় এই ব্যাপারগুলো বুঝবো, ব্যাপারটা সেরকমও ছিল না। তো পরবর্তীতে আসলে ব্যাপারটা অনেক ইজি, তোমরা খুব সহজে বুঝতে পারবা। খেয়াল করে দেখো, ঐশী লুকস হ্যাপি, ঐশীকে সুখী দেখাচ্ছে। এখন ব্যাপার হলো যে এই লুকসের পরে যে হ্যাপি আছে না, এই হ্যাপির আগে যদি কোনো প্রিপোজিশন বসে, অর্থাৎ ভার্ব প্লাস প্রিপোজিশন, লিঙ্কিং ভার্ব প্লাস প্রিপোজিশন হয়, তখন তারপরে কিন্তু অ্যাডজেক্টিভ হয় না, তারপরে অ্যাডভার্ব হয়। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে গ্রুপ ভার্ব পড়ছি সেখানে আসলে কী বোঝায়? সেখানে যে জিনিসটা বোঝায় সেটা হলো যে, মনে করো তোমার মানে ওই ভার্বটার সাথে আরও কিছু শব্দ বা প্রিপোজিশন যুক্ত হবে, যুক্ত হয়ে পুরা মনে করো এটা একটা শব্দ, এটা একটা শব্দ, অথবা এটা একটা শব্দ, এই তিনটা মিলায় মনে করো এই তিনটা মিলায় একটা মানে হলো, কি হলো বলো? তিনটা মিলায় একটা গ্রুপ ভার্ব হলো। এই তিনটা মিলাই কিন্তু আলাদা অর্থ প্রকাশ করবে। তোমরা দেখবা যে ব্রিং মানে হচ্ছে আনা, আর ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে ঘটা। এরকমভাবে কিন্তু অর্থ চেঞ্জ হয়। ঠিক একইভাবে লুকসের অর্থ আর লুকস আপের অর্থ কিন্তু এক না। ঠিক একইভাবে এই লুকস আর লুকস আপের অর্থ কিন্তু এক না। ঐশী লুকস হ্যাপি, অর্থাৎ ঐশীকে সুখী দেখাচ্ছে, এখানে তুমি ঐশী ইজ হ্যাপি বলতে পারো। আর লুকস আপের পরে আর কোনো প্রিপোজিশন নাই, তবে এরপরে যদি ফ্রম হয় তাহলে অর্থটা এরকম হয় যে হচ্ছে, মনে করো তুমি কোনো কিছু নিচের দিকে তাকায় দেখতেছিলা, পরে কোনো একটা কাহিনীর কারণে তুমি সেখান থেকে চোখটাকে উপরে উঠাইলা, তাহলে যদি আমরা ওই অর্থটা ধরি যে লুকস আপ ফ্রম, তাহলে হবে কি, ঐশী লুকস আপ হ্যাপিলি, মানে হচ্ছে ঐশী মানে নিচে তাকায় কিছু দেখতেছিল, এমন সময় হঠাৎ কোনো কেউ ঢোকার কারণে রুমে, বা কোনো একটা কারণে, কোনো একটা শব্দের কারণে, বা কোনো একটা কারণে সে নিচের দিক থেকে উপরের দিকে চোখটাকে উঠাইলো। তো চোখটা উঠাইলো, এখন সে সুখীভাবেই সে চোখটা উঠাইলো, কারণ হয়তো বা সে এমন কিছু আশা করছিল, যেটা এমন কিছু তার সাথে ঘটছে যেটা সে আশা করতেছিল। আর যদি তুমি এটার সাথে অ্যাড ধরো পরবর্তীতে, তাহলে অর্থ হয় যে প্রশংসা করা। তাহলে অর্থ হয় এরকম যে ঐশী সুখীভাবে প্রশংসা করে। তো এইরকম আর কি, যে একটা হলে এরকম অর্থ হয় যে ঐশী সুখীভাবে নিচের থেকে চোখ উপরের দিকে তুলে তাকায় আর কি, তুলে আর কি করবে। অথবা যদি পরবর্তীতে কোনো কিছুর সাথে, অর্থাৎ
যে জিনিসটা বোঝাচ্ছে তার সাথে যদি মানে ওর সাথে ওই ঘটনাটা নির্দেশ করবে। আমি দুইটা অর্থে বললাম। তো অ্যাড হলে তখন হবে যে প্রশংসা করা। তো এইটার সাথে তো মনে করো তোমার হচ্ছে ওই এটার তো অর্থের ভিতরে আকাশ পাতাল তফাৎ, তাই না? এটা তো তোমরা বুঝতেই পারছো। একটা হলো তাকে দেখাচ্ছে, আর একটা হলো সে নিজেই মানে চোখ উঁচা করে দেখতেছে। তো সেজন্য এই গ্রুপ ভার্বটা হওয়ার কারণে এই লুকস আপ আর লুকসের অর্থ কিন্তু কখনোই এক না। আর এত কঠিন ব্যাখ্যায় না যে আমরা শুধু একটুকে বুঝি লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন থাকে তখন সেটা আর লিঙ্কিং ভার্বের কাজ করে না, তখন তারপরে কি হয়, অ্যাডভার্ব হয়। তবে একটা কোশ্চেন আছে, এইখানে এই আপটা কি আসলে প্রিপোজিশন? অর্থাৎ না, আমরা তো জানি প্রিপোজিশন, কিন্তু এই বাক্যে এই জায়গায় কি এটা প্রিপোজিশন হিসেবে বসছে? উত্তর হলো না, এই আপটা হলো এখানে অ্যাডভার্ব, ঠিক আছে? তো বললা যে ভাইয়া এখন তো লাগাই দিলেন প্যাসে, তাই না? আচ্ছা, প্যাসটাও আমি এখন ছাড়াই দিচ্ছি, ভালোভাবে খেয়াল করো। প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজ হলো সে বাক্যে বসে অন্য কোনো শব্দ বা কোনো ফ্রেজকে সেই বাক্যের সাথে যোগ করে দেয়। তুমি এখানে দেখো তো অ্যাট আছে, শব্দ না, দুঃখিত, শব্দ বলে ভুল হবে, নাউন ফ্রেজ বা নাউনকে সেটাকে যুক্ত করে, ঠিক আছে? তুমি এখন দেখো এখানে কি আছে, আপ আছে, দুঃখিত, অ্যাট আছে। অ্যাটের পরে দ্য এক্সামিনিস, এখন এই অংশটুকুকে কিন্তু এই প্রিপোজিশন দিয়ে এই অংশের সাথে যুক্ত করে দিল। কিন্তু এখানে খেয়াল করো, এখানে কিন্তু তুমি যদি হ্যাপিলি নাও দাও তাও কিন্তু বাক্য হয়ে যাবে, ঠিক না? কিন্তু তুমি যদি এখানে অ্যাড দিয়ে মানে চুপচাপ থাকো তাহলে কিন্তু বাক্যটা মানে একটু কেমন কেমন হয়ে গেল। তো সহজে বুঝতে পারতেছো। এই জন্য যেহেতু এই আপটা মূলত কাউকে যুক্ত করতেছে না, করে বাক্যকে সম্প্রসারিত করতেছে না, এই একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো যে এটা মূলত মানে ভার্বের অর্থটাকে মানে এটা আসার কারণে আগে সিঙ্গেল ভার্বের অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলে আপটা যদিও প্রাথমিক অবস্থায় প্রিপোজিশন ছিল, এখন সেটা কী হয়ে গেছে, অ্যাডভার্ব হয়ে গেছে। অনেক সময় পার্টস অফ স্পিচের কোশ্চেন আসলে এই জায়গায় অনেকে আটকায় যায়, তাই আমি ক্লিয়ার করে দিলাম। তো ঠিক আছে, তো কালকে আমরা ইনশাআল্লাহ মানে পরবর্তী ক্লাসে আমরা অ্যাডভার্ব সম্পর্কে পড়বো। আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।